ঢাকা থেকে লন্ডন পর্যন্ত রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে কবে দেশে ফিরছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এমন কিছু তথ্য যা শুনলে অনেকেই চমকে উঠবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান এখন এমন একটি জটিল চক্রে আটকে পড়েছেন যেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়াটাও তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে বিএনপি নেতার একটা কথা বলে আসছিলেন বারবার। প্রতি মাসে তারা ঘোষণা দিতেন যে এই মাসের শেষেই তারেক রহমান দেশে ফিরে আসছেন। জনগণ অপেক্ষা করত, সমর্থকরা উদ্গ্রীব হয়ে থাকত, কিন্তু মাস শেষ হতো, আরেকটা মাস আসতো, আবার একই ঘোষণা হতো। এভাবে বছরের পর বছর কেটে গেছে, কিন্তু তারেক রহমান লন্ডনেই রয়ে গেলেন। এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আগে যেখানে নির্দিষ্ট তারিখের কথা বলা হতো, এখন সেখানে বলা হচ্ছে যথাসময়। এই যথাসময় শব্দটা আসলে কি বোঝায়? কখন আসবে এই যথাসময়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে চিত্র বেরিয়ে আসে তা অত্যন্ত চাঞ্চল্যকর। সম্প্রতি তারেক রহমান নিজেই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে দেশে আসার সিদ্ধান্ত তার একার নয়, বরং এই পথ অবতারিতও নয়। এই কথাটা তিনি এতদিনে বলেননি। এতদিন ধরে যে বার্তা দেওয়া হচ্ছিল সেটা ছিল একদম ভিন্ন। সমর্থকদের বলা হচ্ছিল আসছি আসছি, কিন্তু মনের মধ্যে আসলে কি ছিল সেটা এখন সত্যিই পরিষ্কার হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের রাজনৈতিক জীবন এখন এমন একটি ফাঁদে আটকা পড়েছে যেটাকে তুলনা করা যায় একটি বৃত্তের সাথে। এই বৃত্তের মধ্যে তিনি ঘুরপাক খাচ্ছেন, বের হওয়ার চেষ্টা করলেই আবার একই জায়গায় ফিরে আসছেন। যেদিকেই তাকান সেদিকেই বিপদ, যা করবেন তাতেই সমস্যা। জলে বিপদ, স্থলে বিপদ, এমনকি রূপক অর্থে বলতে গেলে অন্তরিক্ষে এবং পাতালেও বিপদ। এই অবস্থায় বিএনপি নেতাদের কাছে যখন সাংবাদিকরা তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চান, তখন বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ রেগে যান, কেউ বিরক্ত হন। বিশেষ করে দলের একজন শীর্ষ নেতার কথা বলা যায়, যিনি প্রশ্ন শুনলেই তেলে বিগুনে জ্বলে ওঠেন। এখানে একটা প্রশ্ন উঠছে, যে নেতা অস্ট্রেলিয়ায় গিয়ে মেয়ে জামাইয়ের কাছে থাকেন, সেখানে আরাম করে সময় কাটান, তিনি বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে জনগণের প্রশ্নে কেন এতটা ক্ষিপ্ত হয়ে উঠবেন? জনগণ কেন তাকে সহ্য করবে? তিনি তো আর শেখ হাসিনা নন যে ভয়ে মানুষ তাকে টলারেট করবে। বিএনপির অন্যতম মুখপাত্র এবং তারেক রহমানের ঘনিষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর কথা বলা যায়। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যথাসময়ে আসবেন। কিন্তু এই যথাসময়টা আসলে কবে? বিএনপির ইতিহাস ঘাটলে দেখা যায় তাদের সব যথাসময় সবসময় ঈদের পরে থাকে। অতীতে যতবার যথাসময়ের কথা বলা হয়েছে সেটার ব্যাখ্যা ছিল ঈদের পর। আন্দোলন করবে ঈদের পরে, তারেক রহমান আসবেন ঈদের পরে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবার আর কোনো নির্দিষ্ট সময় বলা হচ্ছে না। এই যথাসময় 10 বছর পরেও হতে পারে, 20 বছর পরেও হতে পারে। আসলে এই যথাসময় কখন আসবে সেটা বুঝতে হলে 2008 সালেই ফিরে যেতে হবে আমাদের। সেই সময়টা ছিল তারেক রহমানের জীবনের একটা টার্নিং পয়েন্ট। তখন তিনি দেশ ছেড়ে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য, কিন্তু যাওয়ার আগে তাকে একটি মুচলেকা দিতে হয়েছিল। সেই মুচলেকায় কি লেখা ছিল সেটা জানলে অনেকেই অবাক হবেন। সেখানে স্পষ্ট করে লেখা ছিল যে তিনি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করবেন না, শুধু প্রাণ নিয়ে লন্ডনে চিকিৎসা নিতে যেতে দেয়া হোক, তার এই অনুরোধ ছিল সেই মুচলেকায়। সেই যে তিনি গেলেন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটাই ছিল তার রাজনৈতিক জীবনের শেষ যাওয়া। অন্তত আনুষ্ঠানিকভাবে তো বটেই। এখন সেই মুচলেকার বিষয়টা সামনে আসছে বারবার। এটাই হলো সেই অনুরোধের যেখানে তারেক রহমান আটকে পড়েছেন। পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে যে এটা একটা দুষ্ট চক্রের মতো হয়েছে। তিনি যদি দেশে আসতে চান, টিকিট কাটতে চান, সংশ্লিষ্ট সংস্থা বা সরকারের সাথে কথা বলেন, গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করেন, তাহলে কি হবে? সম্ভবত তখন সেই পুরনো মুচলেকার ছবি সামনে আসবে। প্রশ্ন করা হবে, এটা কে লিখেছিলেন, এখন এটার কি হবে? একটা দৃশ্য কল্পনা করুন, ব্যাগ গোছানো হয়েছে, জামা কাপড় তুলে রাখা হয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন, কিন্তু তখনই সে মুচলেকার কাগজ সামনে এসে যায়। তখন কি করবেন? ব্যাগের চেইন খুলে আবারও জামা কাপড় বের করে রাখতে হবে। এটাই এখন তারেক রহমানের রাজনৈতিক সত্যিকারের বাস্তবতা। এখন আসা যাক নিরাপত্তার সংকটের কথায়। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের নিরাপত্তার সংকট রয়েছে, কিন্তু নিরাপত্তার সংকটের উৎস কোথায়, কে এই হুমকি দিচ্ছে, এটা নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। কেউ বলছেন MI6 এর কথা, কেউ বলছেন তুরস্কের গোয়েন্দা সংস্থার কথা, কেউ বলছেন ISI এর কথা, কেউ বলছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কথা, আবার কেউ জামায়াতের কথাও বলছেন। কিন্তু কোনো কিছু স্পষ্ট করা হচ্ছে না, শুধু গুজব আর গুজব। এটা এক ধরনের ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে যাতে প্রকৃত কারণ সম্পর্কে কেউ নিশ্চিত না হতে পারে। এখন ধরুন এই যে নিরাপত্তা সংকটের কথা যদি সত্যি হয়, তাহলে সেটা সমাধান না করে যদি তিনি দেশে আসেন, তাহলে একটা বড় প্রশ্ন উঠবে। মানুষ বলবে, এতদিন যে নিরাপত্তা সংকটের কথা বলেছেন, সিদ্ধান্ত অবারিত নয় বলেছেন, সেগুলো কি তাহলে মিথ্যা ছিল?
এই মিথ্যাবাদীদের কেন জনগণ গ্রহণ করবে? আবার যদি নিরাপত্তা সংকটের সমাধান হওয়ার পর আসতে চান, তাহলে সেই সমাধান কিভাবে হবে? বিএনপিকে ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় এসে সবকিছু স্থিতিশীল করতে হবে। তারপরেই বলা যাবে যে নিরাপত্তা সংকট দূর হয়েছে, এবার যথাসময় এসেছে। এখানেই আসল জটিলতা। বিএনপি নির্বাচনের মাধ্যমে এককভাবে ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তো আছেই। তাই অনেকেই বলছেন বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। এই পেছনের দরজা বলতে কি বোঝানো হচ্ছে? অনেকের মতে বিএনপি এক ধরনের প্রশাসনিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে। বিএনপি দুটো পরিকল্পনার কথা জানা যাচ্ছে। একটা হলো ভোট কেন্দ্র দখল করে ক্ষমতায় আসা, আরেকটা হলো প্রশাসনিক অভ্যুত্থান। এই দুটো বিষয় সম্পর্কে অনেকেই এখন সচেতন হয়ে উঠেছে। জামায়াতের আমির চরমনায়ের পীর সাহেব তারা এই বিষয়গুলো জানতে পেরেছেন বলেই মনে করা হয়। তাই তারা প্রশাসনিক অভ্যুত্থানের বিরুদ্ধে সরব হয়েছেন। ভোট কেন্দ্র দখলের চেষ্টার বিরুদ্ধেও তারা জোরালোভাবে বলছেন। স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো প্রশাসনিক অভ্যুত্থান সফল হতে দেয়া হবে না। এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এটা দেখাচ্ছে যে বিএনপির এই পরিকল্পনা সম্পর্কে অনেকেই ওয়াকিবহল। বিএনপি যদি প্রশাসনিক অভ্যুত্থান করে বা কেন্দ্র দখল করে একাধিক ধারে এক ধরনের ফ্যাসিবাদী শাসন কায়েম করতে পারে, তাহলে সবকিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া যাবে। এই মুচলেকার কাগজপত্র পুড়িয়ে ফেলা যায়, সব ডকুমেন্ট নষ্ট করে দেওয়া যায়, সবাইকেই ম্যানেজ করা যায়। তখন বলা যাবে যে যথাসময় এসেছে, এখন তারেক রহমান সত্যি আসতে পারেন। কিন্তু এটা ছাড়া বিএনপির এই যথাসময় শীঘ্রই আসবে বলে সত্যি মনে হচ্ছে না। যথাসময়ের আসল ব্যাখ্যা তো এটাই, এত তাড়াতাড়ি সেই সময় আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে তারেক রহমান দূর থেকেও দেশের মানুষের কাছে রয়েছেন। তিনি যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। তিনি যখন মনে করবেন তখনই দেশে আসবেন, এতে কোনো বাধা হবে না। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, তারেক রহমান নিজেই যখন বলছেন যে দেশে আসা তার একক সিদ্ধান্ত নয় এবং অবারিত নয়, তখন কিভাবে বলা যায় যে কোনো বাধা হবে না? এটা স্পষ্টতই পরস্পর বিরোধী বক্তব্য। দূর থেকেও দেশের মানুষের কাছে আছেন, এই কথাটি আসলে একটা সম্ভাবনার সান্ত্বনা বাক্য। এটা বিএনপির সমর্থকদের মনে একটু শান্তি দেওয়ার চেষ্টা আর কি। বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেক কিছুই সম্ভব হয়েছে ঠিকই, কিন্তু রাজনীতিকে শুধু প্রযুক্তির মাধ্যমে করা যায় আদৌ? প্রযুক্তির কথাই যখন উঠলো, তখন একটা মজার উদাহরণ দেওয়া যাক। এমন একটি প্রযুক্তি বেরিয়েছে এখন যাকে বলে ভার্চুয়াল রিয়েলিটি। এতে এক ধরনের সেন্সর থাকে যা আপনাকে এমন ফিলিং দিবে যেন সব কিছু বাস্তব, অথচ আসলে কোনো কিছুই বাস্তব না। হেলমেট পরে জ্যাকেট পরে বসে থাকবেন, সিনেমায় বৃষ্টি নামছে দেখবেন, আর আপনার গায়েও বৃষ্টি পড়ার ফিল হবে। মহামারী বা মারামারি দৃশ্য মনে হবে আপনার গায়েও আঘাত লাগছে, কিন্তু বাস্তবে আপনি একটা ঘরে বসে আছেন, সত্যিকার অর্থে কিছুই হচ্ছে না। অনেকের মতে বিএনপির রাজনীতি এখন একটি এরকম ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে ঢুকে গেছে। সবকিছু মনে হচ্ছে বাস্তব, কিন্তু আসলে কিছুই বাস্তব না। কিন্তু এই যুক্তি মানতে রাজি নন বিএনপির সমর্থকরা। মজার বিষয় হলো, যখন বিএনপির কোনো নেতার কাছে প্রশ্ন করা হয় তখন তারা বিরক্ত হন। পরিশেষে বলা যায় যে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। তিনি যে ফাঁদে পড়েছেন সেখান থেকে বের হওয়ার রাস্তা সত্যি করছেন। মুচলেকার বাঁধন, নিরাপত্তা সংকটের অজুহাত, ক্ষমতা অনিশ্চয়তা, এই সব কিছু মিলিয়ে একটা জটিল সমীকরণ তৈরি হয়েছে। এই সমীকরণের সমাধান কিভাবে হবে সেটা এখনো স্পষ্ট না। শুধু সময় বলতে পারবে তারেক রহমানের এই যথাসময় আসলে কবে আসবে।